রাষ্ট্র সংস্কারে ৬টি কমিশন ঘোষণা ডক্টর ইউনূসের ৩ মাসের মধ্যে রিপোর্ট, জাতির উদ্দেশ্যে ভাষণে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। বিএনপির নাম ভাঙানো অপকর্মকারীদের কড়া হুঁশিয়ারি তারেক জিয়ার, উন্নয়নের রাজনীতি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি। সাভার ও গাজীপুরে শতাধিক পোশাক কারখানা বন্ধ, বকেয়া বেতন দ্রুত পরিশোধের আশ্বাস শ্রম উপদেষ্টার। স্বৈরাচার হাসিনা ৪ মন্ত্রী এমপির অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক, নবনিযুক্ত ৮ ডিসির নিয়োগ বাতিল। এবং তৌফিক ইলাহীকে ৪ দিনের রিমান্ড, আশুলিয়া ৬ শিক্ষার্থীর লাশ পোড়ানোর ঘটনায় ট্রাইব্যুনালে মামলা। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত সংবাদ। রাষ্ট্র সংস্কারে ৬ বিশিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দিয়ে ৬টি কমিশন গঠন করে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই কমিশন গঠনের কথা জানান। এ সময় আগামী অক্টোবর মাস থেকে ৩ মাস কমিশন সংস্কারের জন্য প্রস্তাব তৈরি করবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শামীম আক্তার। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ফেসিবাদের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার শুরুতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই আগস্টে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। যারা ফেসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করে মৃত্যুকে আলিঙ্গন করেছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, হারিয়েছে তাদের চোখের দৃষ্টি। বক্তব্যে প্রধান উপদেষ্টা শহীদ পরিবারের সদস্যদের দেখাশোনা ও আহতদের সুচিকিৎসার জন্য জুলাইয়ের গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনের সবার সহযোগিতা চান। এই ফাউন্ডেশনে দান করার জন্য দেশের সকল মানুষ এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আমরা আহ্বান জানাচ্ছি। এ সময় প্রধান উপদেষ্টা ১৬ বছরের দুঃশাসনের কথা স্মরণ করে বলেন, ভঙ্গুর অর্থনীতি নিয়ে এই সরকারের যাত্রা শুরু। ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের পর যে অর্থনীতি আমরা পেয়েছি সেটা নিয়ম নীতিবিহীন দ্রুত ক্ষীয়মান একটা অর্থনীতি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার নানা কৌশলের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এনবিআরকে দেয়া নির্দেশনার কথা জানান। নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি যেমন পেঁয়াজ, আলু এসবের দাম আরও কমানোর জন্য বিদ্যমান শুল্ক হার হ্রাসের বিষয়ে এনবিআরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে এনবিআর পেঁয়াজ, আলু ও কতিপয় কীটনাশকের ক্ষেত্রে আমদানি শুল্ক হ্রাস এবং ক্ষেত্র বিশেষে রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করে এসআরও জারি করেছে। এরপর প্রধান উপদেষ্টা জানান, দেশের প্রশাসনিক কাঠামো সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে বিগত সরকারের সময়। প্রথম মাসে দায়িত্ব গ্রহণের পর এই প্রশাসনিক কাঠামোকে একটি রূপরেখায় দাঁড় করানো গেছে। ধ্বংস হয়ে পড়া একটা জনপ্রশাসনকে নিয়ে যাত্রা শুরু করেছে। মন্ত্রণালয়গুলোর উচ্চতম পদে যারা নিয়োজিত ছিলেন তারা অনেকে দায়িত্ব ছেড়ে চলে গেছেন, কিংবা পদে থাকলেও সহকর্মীদের চাপের মুখে কাজ করতে পারছিলেন না, বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। আর যারা ১৬ বছরের স্বৈরাচারী শাসনের আমলে পদত্যাগে বাধ্য হয়েছিলেন কিংবা দায়িত্ববিহীন অবস্থায় একই পদে থেকে বাধ্য হয়েছেন, তাদের সবার কথা বিবেচনা নিয়ে জনপ্রশাসনকে নতুন করে দাঁড় করানোই ছিল আমাদের প্রথম মাসে কঠিনতম সময়। প্রফেসর ইউনূস জানান, পুরো দেশের সংস্কার প্রয়োজন, এই জন্য ৬টি কমিশন গঠন করা হয়েছে। কমিশনগুলোর আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র, শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী ১ অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আমি আশা করছি, এবং এটি পরবর্তী ৩ মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক ৩ থেকে ৭ দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। আলোচনা করে পোশাক শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। সংকটকালে দেশের জন্য এগিয়ে আসায় সশস্ত্র বাহিনীকে সরকার ও জনগণের পক্ষে ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দেওয়ার ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সর্বোচ্চ আদালতে আপিল করা হয়েছে। জানান, সাগররনী হত্যা সহ 5টি গুরুত্বপূর্ণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ব্যবস্থা নিয়েছে সরকার। সাংবাদিক সাগররনী হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত 5টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।
স্বৈরাচার বিদায় হলেও এখনো প্রেতাত্মারা তাদের ঘুরে বেড়াচ্ছে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বলেন তারা অন্য দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজে জড়াচ্ছে। বুধবার দুপুরে টাঙ্গাইলের গোপালপুরে সুতি ভিএম পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। টাঙ্গাইলের গোপালপুরের সুতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ যেন কয়েক ঘন্টার জন্য জনসমুদ্রে পরিণত হয়েছিল। বুধবার দুপুরে জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনসভা স্থল। ব্যানার আর ফেস্টুনে রঙিন পুরো এলাকা। সময় যত গড়াচ্ছে নেতাকর্মীদের আকাঙ্ক্ষা আরও তীব্র হচ্ছে, কখন ভাষণ দেবেন তারেক রহমান। অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় আসলো। পূর্ব ঘোষণা অনুযায়ী ভার্চুয়ালি যুক্ত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ভাষণ শুরু হতেই স্লোগানে মুখরিত হয়ে উঠল জনসভা স্থল। বিএনপি বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। তারেক রহমান বলেন, স্বৈরাচারকে বিদায় করে গণতন্ত্রের একটি অংশ অর্জিত হয়েছে। এবার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা 17 বছর আন্দোলনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটির একটি অংশ অর্জন করতে সক্ষম হয়েছি স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে। পরবর্তী অংশ কি? পরবর্তী অংশ হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। স্বৈরাচার পতন হলেও তার প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে বলে হুঁশিয়ারি করে তারেক রহমান তাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান। স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আবারও ক্ষমতায় আসলে টাঙ্গাইলের চমচম ও শাড়ি বিদেশে রপ্তানির ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন বিএনপির ভাইস চেয়ারম্যান। মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। শ্রমিক বিক্ষোভের জেরে সাভার, আশুলিয়া ও গাজীপুরের 114টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে 60টি কারখানার শ্রমিকরা কাজ না করায় ছুটি ঘোষণা করা হয়। এদিকে বকেয়া বেতন ভাতা বৃহস্পতিবারের মধ্যে পরিশোধের আশ্বাস দিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অস্থিরতার কারণে গেল কয়েকদিনে 10%-এরও বেশি বিদেশি ক্রেতা অন্য দেশে চলে গেছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন টুম্পা আফরোজ। নির্ধারিত সময়ে বেতন দেয়া, হাজিরা বোনাস ও বেতন বাড়ানো সহ নানা দাবিতে গাজীপুর ও সাভার শিল্পাঞ্চলে দেখা দিয়েছে শ্রমিক অসন্তোষ। কর্মবিরতি ঘোষণা করে কারখানার ভেতরে বিক্ষোভ করেন তারা। এছাড়া বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে। বাজারের যে জিনিসপাতির দাম বেশি, সেই হিসেবে হয়তো তো যদি একটু বাড়াই দিলে আমাদের সুবিধা হয়, কারণ গরিব মানুষ আমাদের খেটে এটার উপর নির্ভরশীল। আমাদের এখন কাজের যে রেট, এই রেটে আমরা পোষায় না। কাজের রেট আমরা একটু বাড়তে চাই। স্যালারি বাড়ে তাহলে তো আন্দোলন হয় না। নিয়মিত স্যালারি দিলে আমাদের সংসারের এসব মনে করেন যে বাচ্চা কাচ্চা আছে এগুলো নিয়ে চলা লাগে। গাজীপুরে ভবানীপুরের বিগ বস কারখানার শ্রমিকরা আন্দোলনে যোগ না দেয় কারখানাটিতে আগুন ধরিয়ে দেয় বহিরাগতরা। শ্রমিক বিক্ষোভের জেরে সাভার, আশুলিয়া ও গাজীপুরের 114টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে 54টি ঘোষণা করেছে মালিকপক্ষ, আর অন্যগুলো শ্রমিকরা কাজ না করায় ছুটি ঘোষণা করা হয়। এদিকে বৃহস্পতিবারের মধ্যে বকেয়া বেতন ভাতা পরিশোধের কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি আরও বলেন, অনুপ্রবেশকারীরা শ্রমিকদের উস্কে দিয়ে অসন্তোষ ছড়াচ্ছে। শ্রমিকদের যেই বকেয়া বেতন ভাতা আছে সেটা অবিলম্বে পরিশোধ করতে হবে, এবং সেটা পরিশোধের লক্ষ্যে আমরাও আগামী শনিবার বিজেএমই এর সাথে বসবো। আপনারা জানেন, একটি প্রতিষ্ঠানকে ঘিরে আজকে যেই আনরেস্ট সেটা অনেক বড় আকার ধারণ করেছে। সেই প্রতিষ্ঠানকে দ্রুত ঋণ দেওয়ার মাধ্যমে যেন শ্রমিকদের বেতনটা দেওয়া হয়, সেটা আজ রাত অথবা কালকের মধ্যেই শ্রমিকদের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা রাখছি। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, জোরদার করা হয়েছে যৌথ বাহিনীর টহল। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। কানাডার বেগম পাড়ায় $15,50,000 কানাডিয়ান ডলারে বাড়ি
ক্রয়, দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা 18 আসনের সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া আরও 3 মন্ত্রী এমপির বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করে দুর্নীতি দমন কমিশন। ফজলা আদিত্যের রিপোর্টে থাকছে বিস্তারিত। টানা 16 বছর ক্ষমতার দাপট দেখিয়ে বিশাল অঙ্কের দুর্নীতি করেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় আওয়ামী লীগ আমলের সংসদ সদস্যরা। ক্ষমতার জাদুতে গড়ে তোলে অবৈধ সম্পদের পাহাড়। ঢাকা 18 আসনের সাবেক এমপি হাবিব হাসানের অবৈধ অর্থে কানাডার বেগমপাড়ায় প্রায় 16 লাখ কানাডিয়ান ডলার দিয়ে কেনা হয় বিলাসবহুল বাড়ি। এছাড়া তার স্ত্রী ও পরিবারের নামে বেনামে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পায় দুদক। এছাড়া সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, বগুড়া 3 আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম সহ চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। বুধবার দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ শাহরিয়াজ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। ঢাকা 18 জনাব মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে কানাডার বেগমপাড়ায় বাড়িসহ দেশ বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। সাবেক সংসদ সদস্য বগুড়া 3 অ্যাডভোকেট নুরুল ইসলাম মোহাম্মদ তালুকদারের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাৎ সহ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। প্রাথমিক এর সত্যতা পরিলক্ষিত হয়। প্রকাশ্য অনুসন্ধানের জন্য আমাদের মাননীয় কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সময় তিনি বলেন, অভিযুক্তদের তথ্য চেয়ে বিভিন্ন সরকারি সংস্থাকে চিঠি প্রেরণ করা হবে। প্রমাণিত হলে দুদক আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হলে তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা ভূমি অফিস, তারপরে ব্যাংক সহ অন্যান্য যেসব জায়গায় এই সম্পত্তি লুকিয়ে রাখতে পারে বা আছে, সেই সব জায়গায় আমরা প্রাথমিকভাবে আমরা চিঠির মাধ্যমে আমরা জানার চেষ্টা করি যে তাদের কোথায় কোথায় এই অবৈধ সম্পত্তিগুলো আছে, এবং সেগুলি পাওয়ার পরে পরবর্তীতে আমরা আইনগত পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করি। গোয়েন্দা তথ্যের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। নবনিযুক্ত 59 জেলা প্রশাসকের মধ্যে 8 জনের নিয়োগ বাতিল হয়েছে আর 4 জনের রদবদল হয়েছে। বুধবার দুপুরে তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। এ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনা তদন্তে কমিটি করার কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন নূপুর মাহমুদ। সোম ও বুধবার 59 জনকে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বঞ্চিত কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত হয়েছে জানিয়ে ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানায় তারা। তাদের দাবি, মেধাবী, যোগ্য ও সৎ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। আমাদের দাবি এই প্রজ্ঞাপন দুটি যে হয়েছে এটা বাতিল করে দিয়ে এখানে সত্যিকারের যারা মেধাবী, যোগ্য এবং সততা, মেধা এবং দক্ষতার যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদায়ন করা। চেতনার বিরুদ্ধে কাজ করছে সেই সকল কর্মকর্তাদেরকে, সেই সকল কর্তা ব্যক্তিদেরকে প্রশাসনের সর্বস্তর থেকে আজকের ভিতরে এবং দ্রুততম সময়ের ভিতরে যত দ্রুততম সময়ের ভিতরে বিদায় দিতে হবে। এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে নতুন 8 জনের নিয়োগ বাতিল করেছে কমিটি, আর 4 জনকে রদবদল করা হয়েছে। এই 2 দিনের 2টা লিস্টে আমরা 59 জন ডিসিকে পোস্টিং দিয়েছি। আর বদলি, প্রমোশন এগুলো হলো চলমান প্রক্রিয়া। কমিটি আজকে বসেছিল এবং সেই কানুনগুলো পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে, অলরেডি 8 জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। এই জেলা প্রশাসনগুলো ভালো চলার যদি আরও চলতে পারে, এই জন্য আমরা 4 জনকে জেলা অদল বদল করেছি। সচিবালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে কমিটি করার কথাও জানান জনপ্রশাসন সচিব। এবং এটা টিওআরে বলা হয়েছে 7 কর্মদিবসের মধ্যে এটার প্রতিবেদন রিপোর্ট সুপারিশও দাখিল করতে হবে। যেসব জেলার ডিসিদের নিয়োগ বাতিল হয়েছে সেগুলো হলো লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, শরীয়তপুর, সিরাজগঞ্জ, রাজবাড়ী ও দিনাজপুর। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাইলে আদালত তার শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারজানা।
কড়া নিরাপত্তায় বুধবার বিকেলে নিম্ন আদালতে হাজির করা হয় সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীকে। বিচারক আলী হায়দারের আদালতে পুলিশের তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামি পক্ষের আইনজীবীরা অসুস্থতার কথা তুলে ধরলে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আসামি প্রাথমিকভাবে কিছু তথ্য দিয়েছেন এবং আরও তথ্য পাওয়ার জন্য তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, যার জন্য রিমান্ডে তিনি প্রার্থনা করেন এবং আসামি পক্ষে ওকালতনামা দিয়ে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই বাড্ডার মামলায় এজাহারে নাম নেই, সাসপেক্টেড আসামি। রিমান্ডটা হচ্ছে শুধু ষড়যন্ত্র করার জন্য এবং আমাকে হয়রানি করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে, শুধু রাজনৈতিক কারণে এই মামলায় আমাকে জড়ানো হয়েছে। মঙ্গলবার রাতে তৌফিক ইলাহি চৌধুরীকে গুলশান থেকে গ্রেফতার করা হয়। গেল 19 জুলাই বাড্ডায় কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সুমন শিকদার হত্যা মামলায় সাবেক এই উপদেষ্টাকে গ্রেফতার দেখানো হয়। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে আশুলিয়ায় পুলিশের ভ্যানে 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ 70 জনের বিরুদ্ধে 2টি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। 2 মামলাতেই অভিন্ন 30 জনের নাম রয়েছে। বুধবার রাজধানীর ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দায়ের হয় বলে জানান আবেদনকারীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান। এর আগে ঢাকার আশুলিয়ায় গেল 5 আগস্ট পুলিশ ভ্যানে ছাত্র জনতার লাশ পোড়ানোর অভিযোগ ওঠে। গুলি করে হত্যার পর ভ্যান গাড়িতে উঠিয়ে এরপর মরদেহ পুড়িয়ে ফেলা হয়। গেল 31 আগস্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ভাইরাল হয়। আশুলিয়া থানা এলাকায় গত 5/8/2024 তারিখ পুলিশ যে 6 জনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছিল, তাদের মধ্যে একজন হচ্ছে শহীদ সাজ্জাদ হোসেন সজল। সে সিটি ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তার মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মদ শাহিনা বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন এবং অন্য আরেকটি ঘটনা, একই ঘটনায় অন্য আরেকজন ভিকটিম যার নাম হচ্ছে আসাবুর, সে আশুলিয়া থানাধীন শাহিন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। তার পক্ষে তার ভাই বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করেছেন। এই 2 অভিযোগে টোটাল সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি সহ মোট 70 জনকে আসামি করা হয়েছে। শেখ হাসিনার ভারত প্রীতির কারণে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইলিশ যেত দেশটিতে। তবে এবার এই মাছ রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। রফতানি বন্ধ হওয়ায় ভারতের বাজারে আকাশচুম্বী দাম বেড়েছে ইলিশের। এরই মধ্যে ইলিশ দিতে বাংলাদেশের কাছে আবেদন জানিয়েছে হাওড়া ফিশ ইম্পোর্ট। তবে এরই মধ্যে প্রশ্ন উঠেছে, এবার ইলিশকে জড়াতে চলেছে ভারত বাংলাদেশের কূটনীতির জালে। এ নিয়ে বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ কেবল স্বাদের টেবিলেই নয়, কূটনৈতিক টেবিলেও পালন করে আসছে এক গুরুত্বপূর্ণ ভূমিকা। দুর্গাপূজা, পহেলা বৈশাখ কিংবা জামাই ষষ্ঠী এলেই এতদিন পদ্মার ইলিশে ছেয়ে যেত পশ্চিমবঙ্গের বাজার। কলকাতার বাবুদের রান্নাঘর থেকে ভেসে আসতো সরিষা ইলিশের সুবাস। তবে এবার মিলল ভিন্ন চিত্রের আভাস। ভারতের পরম মিত্র শেখ হাসিনা সরকারের পতনের পর সে দেশে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তিস্তা ইস্যুতে 2012 সাল থেকে 2020 সাল পর্যন্ত ইলিশ রপ্তানি বন্ধ রাখে তৎকালীন সরকার। তবে ভারতের জন্য বরাবরই উদার ছিলেন শেখ হাসিনা। তাই নিষেধাজ্ঞা সত্ত্বেও দীর্ঘদিন ধরে যে কোনো উৎসবের আগে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশের বড় চালান পাঠিয়েছেন তিনি। ভারতের সঙ্গে সুসম্পর্কের নিদর্শন হিসেবে এই নিয়ম অনুসরণ করে আসছিল আওয়ামী লীগ সরকার। তবে ভারতের ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এই নীতি থেকে সরে এসেছেন নতুন অন্তর্বর্তী সরকার। ভারতের ইলিশ রপ্তানির বিষয়ে বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার জানান, দেশের মানুষের জন্য পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা। ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে। এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না, এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না।
রপ্তানি বন্ধে ভারতীয় বাজারে সরবরাহ অনেকটাই কমে গেছে ইলিশের, ফলে সে দেশের বাজারে হুহু করে বাড়ছে দাম। এজন্য দুর্গাপূজার সময় আকাশচুম্বী থাকবে ইলিশের দাম বলে জানায় ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। সদ্যবিদায়ী শেখ হাসিনা সরকারের দাবি ছিল ভারত বাংলাদেশ সম্পর্ককে শক্তিশালী করেছে এই ইলিশ কূটনীতি। নতুন আবহে ইলিশ কি আবারও কূটনৈতিক টেবিলে জায়গা করে নেবে, নাকি দেশের মানুষের জন্যই সংরক্ষিত থাকবে, তাই এখন দেখার বিষয়। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।